আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তরমহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই। এই প্রতিবেদনে বাংলাদেশে কারা আলোচনাটি তুলেছেন তা পরিষ্কার করা হয়নি। আবার এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস আগে। তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে বোঝা যায়, ডক্টর ইউনূসের জাতিসংঘের সম্ভাব্য মহাসচিব হওয়ার গুঞ্জনটি বাংলাদেশে ভিতর থেকে ছড়ানো হয়েছে। প্রশ্ন হলো, জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ পদে কে যাচ্ছেন, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া কি সম্ভব? দর্শক, একই বিষয়ে 24 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। সেখানেও গুঞ্জনের প্রাথমিক উৎস সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য নেই। এতে বলা হয়, জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত জোরালোভাবে 3জন প্রার্থীর নাম আলোচনায় আছে। এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে বিশ্লেষণ, যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরেই লেখা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার বা গুজব। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। অর্থাৎ সরকার একদিকে যেমন তথ্য নাকচ করছে, আবার অন্যদিকে তা বহাল রাখছে। এটাই হলো সেই ম্যাজিক্যাল ক্যাম্পেইন, যার মধ্য দিয়ে জিয়ে রাখা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি আলোচনা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুজব চাঙা রাখা হচ্ছে সরকারি হালকা বাতাসের মাধ্যমে। বণিক বার্তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিষয়টি পুরোপুরি গুজব, এর কোনো ভিত্তি নেই। তবে সেই গুজবটিকে ছড়িয়ে দিতে সাহায্য করছে সরকারের আর এক অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বরাতে বণিক বার্তা লিখেছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গেছে ইউরোপের দেশ পর্তুগালে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। দর্শক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যায়নি। বিষয়টি নিয়ে লবিং এ জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তার বিষয়ে সুপারিশের কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে শক্তিশালী প্রচার চালাচ্ছে ওয়ান ফর এইচপিএল নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের ওয়েবসাইটে সম্ভাব্য 12 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 3 জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের নিজ দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রাসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। 2025 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। লাতিন আমেরিকার দেশ হিসেবে সেক্ষেত্রে মিশেল ব্যাচেলেট হতে পারেন শক্তিশালী প্রার্থী। পুরোদস্তুর আর্জেন্টাইন কূটনীতিক রাফায়েল মারিয়ানো গ্রোসি 2019 সালের 3রা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ 8 অক্টোবর এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেশটির সাবেক উপরাষ্ট্রপতিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন।
এর বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী গোষ্ঠীর আলোচনার ভিত্তিতে সম্ভাব্য আরও 9 প্রার্থীর নাম উল্লেখ করেছে ওয়ান ফর এইচপিলিয়ন। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের মহাসচিবের পদে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সম্ভাবনা কতটুকু বা আদৌ কোনো সম্ভাবনা আছে কি না? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 4টি সুনির্দিষ্ট কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। ঘুরিয়ে বললে বলা যায় তার নাম এই পদে আলোচনায় আসেনি এসব কারণে। প্রথম কারণটি আপনি খুঁজে পাবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে এই পদটি সাধারণত অঞ্চলের ভিত্তিতে ঘূর্ণায়মানভাবে দেওয়া হয়ে থাকে। 2016 সালে পূর্ব ইউরোপের পালায় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করা হয়। সে হিসেবে এবারের পালায় লাতিন আমেরিকার কোনো দেশ থেকে মহাসচিব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে থাকতে পারেন, তবে তাদের সম্ভাবনা কম। দ্বিতীয় কারণ, ভোটে জয়ের সম্ভাবনা কম। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে সংস্থার চার্টারের 97 অনুচ্ছেদে। সে অনুযায়ী চলতি মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রায় 1 বছর আগে জাতিসংঘ প্রার্থিতা আহ্বান করে। যে কোনো সদস্য দেশ যে কাউকে প্রার্থী মনোনয়ন দিতে পারে। এরপর প্রার্থী প্রকাশ্য প্রচার, বিতর্ক ও সাক্ষাৎকারে অংশ নেন। 15 সদস্য নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীকে 193 সদস্যের সাধারণ পরিষদে নির্বাচন করার জন্য সুপারিশ করবে, যার মাধ্যমে 10ম জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবে। মহাসচিব প্রার্থীদের নিয়ে গোপন ভোট হয় নিরাপত্তা পরিষদে। একে বলা হয় স্ট্রপোল। স্ট্রপোলের সময় প্রতি প্রার্থীর জন্য কাউন্সিলের সদস্যরা 3টি বিকল্পের মধ্যে ভোট দিতে পারেন। এতে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী দেশ ভোট দেয়। তবে এই ভোটে স্থায়ী সদস্যদের কোনো প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তিনি সর্বোচ্চ ভোট পেলেও বাতিল বলে গণ্য হন। অর্থাৎ চূড়ান্তভাবে 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্সকে প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের সাথে রাশিয়া, ব্রিটেন, চীন ও ফ্রান্সের যে সম্পর্ক, তাতে কমপক্ষে 4টি ভোট তার বিপক্ষেই পড়বে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূসের বয়স। দর্শক, শুধু ভোটের জয় নয়, জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার জন্য যোগ্য হতে হলে এমন কিছু শর্ত পূরণের রেওয়াজ আছে যা ডক্টর ইউনূসের জন্য বেশ কঠিন। ঐতিহ্যগতভাবে এ পদে নির্বাচিতদের বয়সসীমা 50 থেকে 75 বছরের মধ্যে ছিল। ডক্টর ইউনূস 10 বছর আগেই সেই সীমা পার করেছেন। সবশেষ কারণ হলো ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সরকারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে। আবার আন্তর্জাতিক অপরাধ আদালতেও দেয়া হয়েছে অভিযোগ। এমন কারো জাতিসংঘ প্রধান হওয়ার নজির অতীতে নেই। রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকেও এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় অযোগ্যতা, যা গত 14 মাসে ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন অধ্যাপক ইউনূস। ফলে দেখা যাচ্ছে নিজের বহু অযোগ্যতার কারণে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতার লড়াইয়ে ডক্টর ইউনূসের নাম আসার কোনো সুযোগ নেই। অথচ সেই সব অযোগ্যতা আড়াল করে তার পক্ষে চলছে পিআর ক্যাম্পেইন। ক্ষমতায় আসার পর তাকে নতুন জাতির পিতা করার পক্ষেও এমন ক্যাম্পেইন দেখা গিয়েছিল। পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ নিবন্ধ। একই সময় ইউনূস ম্যাজিকে বিদেশি বিনিয়োগের দেশ ভেসে যাওয়ার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে মাস যত গেছে তত হারিয়ে গেছে সেসব প্রচার। অবশ্য নিত্য নতুন গাল গল্পের জন্ম দিয়ে যাচ্ছে পিআর টিম। এর কোনোটি কাজ না করায় এবার এসেছে জাতিসংঘের মহাসচিব হওয়ার গুজব। প্রশ্ন হলো, পিআর টিমের হাতে তুরুপের তাস কি শেষ হতে চলেছে? যেখানে কয়েকদিন আগে ডক্টর ইউনূস আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন এসছি, তখন বাংলাদেশে বিভিন্ন রকম অঘটন ঘটেই চলছে। আপনারা সবাই জানেন যে যমুনায় জরুরি বৈঠক। এই বৈঠকটা আসলে গতকাল সন্ধ্যার পরে হয়েছে জরুরি বৈঠক। যে বৈঠকটা যে হয়েছে এই বিষয়ে কোনো নিউজ প্রপারলি কোনো পত্রিকায় আসেনি। সেই শুক্রবারে আরও তিনটি মিছিল ঢাকা শহরে, শনিবারেও মিছিল, রবিবারেও মিছিল, কুমিল্লা সহ আরও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। সুতরাং এই মিছিল ঠেকানোর মতন কোনো উপায় গভর্নমেন্ট দেখছে না।
সুতরাং ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন যেহেতু ওনারা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে, সুতরাং আওয়ামী লীগ ঠেকাও। তো ঐক্যমতটা করবেন কিভাবে? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, 14 দল নিষিদ্ধ করবেন, জাতীয় পার্টিরও নিষিদ্ধ করবেন, তো সব নিষিদ্ধ করে দিয়ে তো থাকবে আর কত, 40%। তো ওই 40% কি? যাহাই জামাত, তাহাই বিএনপি, তাহাই এনসিপি। সুতরাং আপনারা তো ভাইয়ে ভাইয়ে খেলা করবেন 40%, আর এই 40% নিয়েই আপনারা ইলেকশন করবেন, আর আমরা সবাই আঙ্গুল চুষবো, এই তো। সুতরাং আওয়ামী লীগের এই যুদ্ধাঙ্গের মনোভাব এবং মিছিলে অনবরত লোক সমাগমে ভয় পেয়ে গেছে ইউনূস সরকার। এটা 100% কারেক্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, যেন পুরোপুরি ভীত অবস্থায় আছে এবং ওনারা চাচ্ছে যে এই জিনিস এখন যদি ঠেকাতে না পারে তাহলে হয়তো সমস্যা হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, কালকের মিটিং অনেক পত্রিকায় আছে, আপনি দেখবেন, এখনো খুঁজলে বা ইউটিউবে খুঁজলে এই ডাস্টবিন শফিককার একটা কথা শুনবেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির ইলেকশন থেকে আমাদেরকে পিছু হটাতে পারবে না। মনে হয় যেন উনি কোনো রাজনৈতিক সরকার, ওনার পেছনে বিশেষ রাজনৈতিক ব্যাটালিয়ান আছে, যে পৃথিবীর কোনো শক্তি, আর পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগরে ঠেকাইতে পারবে না এইটা বলতে পারি। আজ পর্যন্ত 74 বছরে পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করছে, আওয়ামী লীগরে ঠেকাইতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ইউএস, চায়না মিলে পাকিস্তানকে সহযোগিতা করে আওয়ামী লীগকে দেশ স্বাধীন করাইতে ঠেকাইতে পারে নাই। আর তুমি কোন স্যার ডাক্তার ইউনূস? তুমি কোন দেশি ডাক্তার? তুমি আমার বালের ডাক্তার, বালের নোবেল লরিয়েট। তোমার মতন এরকম নোবেল লরিয়েট আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপাইন মুইতা দিলে ভাইসা যায়। এখন হচ্ছে সেনাবাহিনীর এই বেইমান মুনাফেক সেনাবাহিনীর কাছে তুমি এতদিন আছো, সেনাবাহিনী একটু ঢুকাও, এরপরে দেখো যদি 24 ঘন্টা থাকতে পারো তাইলে আর আসবো না। সুতরাং যমুনার এই মিটিং এখন হচ্ছে যে তারা ভয়ে ভীত আওয়ামী লীগের মিছিল নিয়ে, এবং তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে আওয়ামী লীগ দিনকে দিন মিছিল আরো বড় হবে। তাদের এই গোয়েন্দা রিপোর্ট লাগে না, এটার আওয়ামী লীগের মিছিল যে আরো বড় হবে, আরো জঙ্গি হবে, এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না, এটা এমনিই হবে। এবং শুক্রবার থেকে যেটা শুরু হয়েছে, এই ইউনূসের পতনের আগ পর্যন্ত এটা থামানোর শক্তি বাংলাদেশের কোনো প্রশাসনের নাই। এবং আপনারা একটা জিনিস মনে বিশ্বাস রাখেন, আর বেশি দিন নাই, 15 থেকে 20 দিনের মাথায় দেখবেন যে পুলিশ, আর্মি এরাও হাল ছেড়ে দিবে, এরাও বলবে যে ভাই আমরা পারবো না, কারণ এটা আওয়ামী লীগ। জিয়া রহমান পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়াও পারে নাই, সর্বশক্তি দিয়েও পারে নাই আওয়ামী লীগের ঠেকাইতে। সেই পাকিস্তান, এই বিএনপি জামাতের আব্বা পাকিস্তান, তারাও পারে নাই ঠেকাইতে। সুতরাং আমাদের জয় রুকবার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাবা যায় যে 85 বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে, বা এত বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন কইরা একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিন্তু কেন? কারণ বাংলাদেশে রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দেয়, বেগম খালেদা জি একটা ডাক দেয়, জামাত ইসলামের আমির ডাক দেয়, তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে। এইটা একটা পাওয়ার। সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে, সোলজার্স আছে, আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে। কিন্তু এই ইন্টারিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া। আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায়, জনমত তৈরি হয়। কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন? প্রথমত যাত্রাটা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে। এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনূস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে, এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই। আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আরেকটা খবর। আসলে হতাশার মেইন কারণ কি? যত দিন যাচ্ছে, নির্বাচন আসছে, নতুন নতুন দাবি, নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে। ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে, তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই।
গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্টকর হচ্ছে। আমরা যতদূর বক্তব্য শুনছি, নাসির পার্টির বক্তব্য তো শুনছেনি, জামাতরে বলছে ভন্ডের দল, তোমরা ভন্ডামি ছাইড়া ভিতরের কথাটা বলো। আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে। তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে। আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম, এখন তাদের মধ্যে বিভাজন। তো এক একজন এক একটা দাবিতে অনর, আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে। আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে, আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলা ভবিষ্যতে মামলা হামলার মানে শিকার বা হুমকি হইতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার খেইপা যায় তাদের প্রতি। এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে। এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যেই কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যি বুঝতে পারছি না। কেন? আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব করছেন, আল্লাহ আমাকে তো একবার মন্ত্রী বানাতে। আল্লাহ, আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বসে মেসি কেন ডাইনে শট দিল না বামে শট দিল না, এটার সমালোচনা করা খুবই সোজা। আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা যে নাইম ভাই এটা বলেন না কেন, ওইটা বলেন না কেন। তা আপনি তো ফেসবুক আইডি চালান, আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা কইরা পিছন দিয়া ঝোল ফিল হবে। এটা সবাই আমরা করতে পারি না। সো যার যতটুকু দৌড় আছে ততটুকুতে কিন্তু ভাবি, কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতেছে না। রাষ্ট্র পরিচালনা করা নিয়ে ওদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস কোরআনে আলেম 101 বার হজ করা লোকটাও যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে। কেন? কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায়। আপনি এখানে বসার পরে মদ বন্ধ করে দেন এটা বলতে পারবেন না। দ্যাটস দ্য সিস্টেম। তার মানে সিস্টেমটা অনেক পেঁচাইল্লা। এখন সরকারের এই কথাটা কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবতে যে জাতীয় ঐকমত্য কমিশন বৈশা বৈশা বেতন টেতন নিল, মিটিং হলো, চা বিস্কুট সিঙ্গারা স্যান্ডউইচ খাওয়া হলো, কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য আরো নষ্ট হচ্ছে। আর যদি নষ্ট হতে থাকে, যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নাই বা অন্য গ্রহ থেকে আইসা বসে নাই। তারা আমাদেরই মতন মানুষ, পরিবার, সন্তান, দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে। তারাও কিন্তু ভয় পায়, কিন্তু উপর উপরে দেখায় অনেক সাহস। তো আজকে আসিফ নজরুলের কথায়, আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে। আর ফাইনালি যদি পরিস্থিতি কোন রকমই মিলমিশ না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রকম একটা যেনতেন নির্বাচন দিয়ে সটকে পড়বেন অথবা তিনি পদত্যাগ করবেন। এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি। এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐকমত্যতে একমত হবে। নানান ইস্যু, নানান জনের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে সেই স্বপ্নপুরুষের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফখরুল এবং তার দল বিএনপি। জুলাই সনদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ। এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ। জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা। অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি। কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার। বলছেন কাবিন নামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে। অন্যদিকে জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনূসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনড় জামাত। বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে 31শে অক্টোবরের মধ্যেই ডক্টর ইউনূসের আদেশ চায় দলটি। আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্ন উঠেছে, ফাটা বাসে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি? সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের বানানো ঘোল সামনের দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে। গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপিকে নাস্তানুবাদ করানোর জন্য। শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ নাটকের। প্রশ্ন হলো, সেই কৌশলে বিএনপি কি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ 25টি দল ও জোট। এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত। সনদ সই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক পেছনে সহাস্যে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। সনদে সই করার পর ডক্টর ইউনূস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই
উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর মাত্র 3 সপ্তাহ আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ ইয়র্কে উড়ে যান মির্জা ফখরুল সহ বিএনপির 2 নেতা। সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানো বক্তব্য দেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইউনূসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে অধ্যাপক ইউনূসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে। তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে 180 ডিগ্রি ইউটার্ন। গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে 17 অক্টোবর একটি সনদে সই নেওয়া হয় বিএনপির। তবে সেই স্বাক্ষর এখন বিএনপির কলার কাটা। জুলাই সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ 28 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর তখনই জানা যায় 8 মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে। নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী রিয়াজের সেই হাড়-ঝাড়ু সংবিধান তৈরির কৌশল। বিভিন্ন বিষয় বিএনপি সহ বিভিন্ন দলের সব দ্বিমত এখন ভেসে গেছে যমুনার জলে। চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে। সেখানে অনুমোদন হলে, জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে। আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের 270 দিনের মধ্যে। আর যদি পাশ না করা হয়, অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে। বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর ইউনূসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে। এনসিপি সুরের সুর মিলিয়ে আলী রিয়াজের সুপারিশ হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনূস। এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট। অধ্যাপক ইউনূসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট, তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখে উঠেছে সনদ স্বাক্ষরের মাত্র 2 সপ্তাহের মধ্যে। দিশেহারা মির্জা ফখরুল 2 সপ্তাহ আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে 30 অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফখরুল। তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেও এবার ছাড়েননি তিনি। বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে। পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী। এতে ঐক্যমত্য কমিশন ও সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয়। দর্শক, নতুন করে হঠাৎ চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি নেতারা। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা জুড়ে দেওয়া হয়েছে। এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার। এমন লেজে গোবরে অবস্থার মধ্যে জামাত এনসিপির নতুন সখ্যতা দেখা যাচ্ছে। দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে আলী রিয়াজ, এমনকি অধ্যাপক ইউনূসের সুরও। নাটকের মঞ্চায়নটি আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে। বিএনপি যখন কাতর স্বরে সনদ বাস্তবায়নের সুপারিশের বিরোধিতা করছে, তখন 31 অক্টোবরের মধ্যে ডক্টর ইউনূসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় বেঁধে দিয়েছে জামাত। সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে। ঢাকায় 30 অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মৃদু হুঁশিয়ারি দেন মোহাম্মদ তাহের।
সেই সঙ্গে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। দর্শক, আব্দুল্লাহ তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার, বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না জামাত। আলী রিয়াজের সুপারিশ হুবহু বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে জামাত। আর সেভাবে ঘটনা আগালে বিএনপির পরিণতির বিষয়টিও একদমই পরিষ্কার। আলী রিয়াজের হাড়জোড়ো সংবিধান কায়েম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না। আর বিএনপির সামর্থ্যহীনতাকে উপহাস করছে নাম সর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও। বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফারা দিতে হবে। যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে, তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায়। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তো বিএনপিকে বিয়ের পিড়িতে জোর করে বসিয়ে দিয়েছেন। অনলাইনে জুলাই সনদের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোনো সুযোগ নেই দাবি করে তিনি বলেন, তাদের এখন আর না বলার সুযোগ নেই। তারা বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সই করেছে, তাই না বলার কোনো সুযোগ নেই। তাদের ভেবে চিনতে জুলাই সনদে সই করা উচিত ছিল। বিএনপির জন্মের ইতিহাস তুলে হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি একটি বড় দল, তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে। এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের পর বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম আর ট্রলের ঝড়। দলটিকে দেখানো হচ্ছে বিয়ের পিড়িতে বসতে অনিচ্ছুক কনে হিসেবে। হাত পা বাঁধা বিএনপির সামনে কবুল বলা ছাড়া যেন আর কোনো উপায় নেই। প্রশ্ন হলো, এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন? দর্শক, সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দিশেহারা, তখন কাটা ঘায়ে যেন আরেকটু লবণ ছেটালেন উপদেষ্টা আসিফ নজরুল। সংকটের সব দায় তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর। তার কথায় পরিষ্কার, প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সবকিছু। ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। ঢাকায় 30 অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর। বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন, 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনেককে সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। অথচ 270 দিনের আলোচনার সবকিছু 1.5 সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে ঐকমত্য কমিশনের, সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা। আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। অথচ আসিফ নজরুল সংকটের দায় অবলীলায় তুলে দিয়েছেন রাজনৈতিক দল, আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির উপর। প্রশ্ন হলো, জুলাই সনদ নিয়ে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি? কেন ঐকমত্য কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো? বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে সরকারের দুই মিত্র এনসিপি ও জামাতের দুই নেতার বক্তব্যে। কাকতালীয় হলেও 29 অক্টোবর একই দিনে জামাত নেতা আব্দুল্লাহ তাহের ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন। নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, আর আব্দুল্লাহ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু তার আগে গণভোট করতে হবে। দর্শক, নাহিদ সহ এনসিপির অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সূত্রগুলো বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপির কাছ থেকে কমপক্ষে 30টি আসনের জেতার নিশ্চয়তা চায়। কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না। এখন নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে, তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি দলের ইচ্ছা পূরণে। সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা
সংঘাতের কথা বেশ জোরে সোরে বলা হচ্ছে। প্রথমে উপদেষ্টা মাহফুজ আলম, পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন। উপদেষ্টাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের জন্য সংঘাত আসন্ন। সব নাটকের দৃশ্য মঞ্চস্থ করবেন অধ্যাপক ইউনূস নিজেই, যেমনটা করেছিলেন গত মে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন এমন রব ওঠে। যমুনায় গিয়ে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন। বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না। সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় দেয় যমুনায়, জাতীয় ঐক্যের সুর বাজিয়ে তোলেন। যদিও বিএনপি নেতারাই পরে বলেছিলেন ওটি ছিল নাটক। সরকার একাধিক সূত্র বলছে, বিএনপি যদি পর্দার আড়ালে দেওয়া সরকারের শর্তগুলো না মানে, আবার অধ্যাপক ইউনূসের পদত্যাগের সাইরেন বেজে উঠতে পারে। সরকার উচ্চ মহলের ধারণা, নির্বাচনের স্বপ্নে অতি বিভোর বিএনপি অধ্যাপক ইউনূস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে। প্রশ্ন হলো, অতীতে -2 কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন, এবার কি তারা সফল হবেন? বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট ঠুকে অধ্যাপক ইউনূসকে সমর্থন করবে, নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, টুইস্ট দেখতে পাচ্ছি। তো আজকে মূলত বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ করব। বিএনপি কি আসলেই, অনেকে বলছেন যে বিএনপি প্রতারিত হয়েছেন, ইভেন বিএনপির নেতারাও বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটি প্রতারণা নয়, এটা যে বৃহত্তর নাটক, যে স্ক্রিপ্টেড মেটিকুলাস ডিজাইন, তার একটা অংশ। মির্জা ফখরুলরা এখন প্রতারিত বোধ করছেন কেন? আমরা যখন আগেই বলেছিলাম যে বিএনপিকে ট্র্যাপ করা হতে পারে, এবং এটি কখন বোঝা গেল? যখন বোঝা গেল যে বিএনপি সারা দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ করছে এবং কেউ কিছু বলছে না। মানে একদম ক্ষমতায় কিন্তু ডক্টর ইউনূস, বিএনপি ক্ষমতায় না, অথচ বিএনপির নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করছে, সরকার কিছু বলছে না, রাষ্ট্র কিছু বলছে না। এটা কেন? তখনই অনেকে সন্দেহ পোষণ করেছিল যে এই অপরাধগুলো, এই পাপগুলো বিএনপির নামে জমা থাকুক, কখনো প্রয়োজন হলে এই কার্ডগুলো ব্যবহার করা হবে। তো এখন এই একটা ছোট্ট কথা বলে নিই যে দেখেন, বঙ্গবন্ধুর ছবি থাকবে এইটা বাদ দেওয়া হয়নি, এটা এই সম্পর্কে এই নতুন জুলাই সনদে কিছু বলা হয়নি, এই জন্য মির্জা ফখরুলদের গায়ে লেগে গেছে। মির্জা ফখরুল, আমি সবসময় বলি যে তিনি জেনেটিক্যালি রাজাকার। তার বাবা চখা মিয়া ঠাকুরগাঁয়ের বিখ্যাত রাজাকার। সেই রাজাকারের যে জিনটা তিনি ক্যারি করেন, সেটা তিনি কোন দলের মহাসচিব, কি অবস্থা, বিএনপি যে নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, কোনো কিছুই ম্যাটার করে না। সবকিছুর ঊর্ধ্বে এই মির্জা ফখরুল প্রমাণ করে দেন যে তিনি আসলে রাজাকারের বাচ্চা। এবং দেখেন এই জায়গায় জামাতের অবস্থানটা দেখেন, জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সব করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষিতে তাদের এই সেক্রেটারি জেনারেল কি বলেছে দেখেন, যে শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তার ছবি থাকলে সমস্যা কোথায়? দেখেন পলিটিক্সটা দেখেন। অথচ জামাত কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলো তো তাদের অভিধানে নাই। কিন্তু একজন রাজনীতি করতেছে আর একজন তার স্বরূপ উন্মোচিত করছে। আমার খুব সন্দেহ হয়, যদিও মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব, কিন্তু তিনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করেন, নাকি তিনি ডিপ স্টেটের পারপাস সার্ভ করেন? কারণ তিনি এর আগে এই যে তবে অক্টোবরে যে সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের যে সনদ স্বাক্ষর হলো, সেখানে তিনি ডক্টর ইউনূসকে স্যালুট দিয়েছেন। আবার নিউ ইয়র্কে গিয়ে বলেছেন তিনি ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের অবয়ব দেখতে পান। জিয়াউর রহমানের তো অনেকগুলো ফেস ছিল, মাল্টিপল ফেসেস। তো একটা ফেস ছিল খুনি, অত্যাচারী, নিষ্ঠুর শাসক। তিনি অসংখ্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন। তো ডক্টর ইউনূসের অবয়বে তিনি কোন জিয়াকে দেখতে পান সেটা খোলাসা না করেও বললেও ডক্টর ইউনূসের প্রতি তার যে পক্ষপাত, সেটি আমাদের কিন্তু খুব
তার দিকে আমরা সন্দেহের চোখে তাকাই এ কারণেই যে আসলে বুঝতে পারছি না তিনি কার। বিএনপি কি আসলেই প্রতারিত, এই প্রশ্নটা কিন্তু উঠছে, নাকি বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে? এই যে একটা সাজানো নাটক, যেটা শুরুতেই বললাম যে জামাত, এনসিপি একদিকে, এনসিপি কিন্তু বিএনপির সাথে সংসদের আসন ভাগ করছিল, আমরা শুনলাম এনসিপি কে 6টা আসন ছাড়বে, 10টা আসন ছাড়বে। এর মধ্যে দেখেন এনসিপি এখন আবার জামাতের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি, এবি পার্টি, এগুলো জামাতের এবিসি টিম আর কি। সো বিএনপি জামাতও বৃহত্তর, কোথাও একটা যে একই মুদ্রার এপিটোপিট। সুতরাং আমাদের সন্দেহের অবকাশ থেকেই যায় যে এখন আমাদের সবাইকে ব্লাব দিয়ে জামাত, বিএনপি, এনসিপি এরা একটা নাটক করছে এবং আমরা সেই নাটকের নিরীহ দর্শক হয়ে আছি। এখন ঘটনা কি নিয়ে বেঁধেছে? গণভোট নিয়ে বেঁধেছে। গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের যে 48টি প্রস্তাব, যেটা এই জুলাই সনদের সাথে সংযুক্ত করা হয়েছে অ্যানেক্সার হিসেবে, সেই প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন আছে কিনা, এই 48টা সংস্কার জনগণ জানে এটা সম্ভব, বা জনগণকে জানানোর চেষ্টা করা হয়েছে? এইটা কি সংবিধান সংশোধন কি গণভোটের মাধ্যমে হবে, নাকি নির্বাচিত সংসদ যদি মনে করে সেটা হবে? এই নিয়ে বিএনপি জামাতের একটা টানাটানি শুরু হয়েছে আর কি। বিএনপি চাচ্ছে নির্বাচন, বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু আমরা সন্দিহান যে আসলে পুরোটাই সাজানো নাটক। এই সব নাটক করা হচ্ছে। অলরেডি এনসিপি বলেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন সম্ভব না। জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে এই বিচার কার্য, যে আইসিটিতে যে সাজানো বিচার, যে প্রহসনের বিচার চলছে, এগুলো শেষ না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না। জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, কিন্তু তার আগে গণভোট হতে হবে। বিএনপি বলছে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, প্রয়োজনে গণভোট নির্বাচনের দিন হতে হবে। এই সবই আর কি মানে একটা এলোমেলো অবস্থা। এবং এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইউনূস কিন্তু তার ক্ষমতাকে আরো বেশি দিন কক্ষিগত রাখারও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে ছোট্ট আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন বিএনপির আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির নেতাদের দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি গুঞ্জন উঠেছে যে ওই যে বলেছিলাম যে গত 15 মাসে বিএনপি যে অপরাধগুলো করেছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, নির্যাতন, লুটতরাজ, এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে এইসব অপরাধের কারণে মামলা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। এবং এই মামলা হলে, এবং অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে, বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরে 2002 সালে তারা এই অপারেশন ক্লিন হার্ট করেছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য, মূলত সন্ত্রাসী না, বিরোধী দলের উপরে দমন নির্যাতন চালানোর জন্য। তো এখন আবার বলা হচ্ছে যে সেই অপারেশন ক্লিন হার্টের আদলে আরেকটা অপারেশন খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে, যার টার্গেট হবে এই বিএনপির সন্ত্রাস